হ্যালো এভরিবডি, আমার ইউটিউব চ্যানেল দি কাউ এক্সপার্টে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে গাভীর কৃমিমুক্তকরণ সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার প্রারম্ভে আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু ধারণা আপনাদের দিতে চাই। আমি ডাক্তার শ্যামল কুমার প্রামাণিক, নওগাঁ জেলার মান্দা থানার শহরবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছি। আমি নওগাঁ কেডি হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি, রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপর আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে 1982-83 সেশনে ভেটেরিনারিতে ভর্তি হই। ভেটেরিনারিতে ভর্তি হওয়ার পর আমাদের ওখানে অনেক বিড়ম্বনা যায়। সেই সময় এরশাদ সাহেবের সময় ছিল, আমরা বারবার ছুটিতে পড়ি, এতে আমাদের অনেক সময় লাগে। তারপর আমরা দীর্ঘ 6 বছর পরে ওখান থেকে পাশ করি। পাশ করার পর আমরা আর একটা বিড়ম্বনায় পড়ি। আমরাই প্রথম ব্যাচ যেখান থেকে আমাদের বিসিএস বন্ধ ছিল, এবং সহ 9টি ব্যাচ এই বিসিএস এ অংশগ্রহণ করতে পারি নাই, যার ফলে আমাদের সকলকে বিভিন্ন জব খুঁজতে হয়। এই জব খুঁজতে গিয়ে আমি একটি ওষুধ কোম্পানি মাল্টিন্যাশনাল সিভাগেগিতে জয়েন করি, এবং সিভাগেগিতে আমি দীর্ঘ 4 বছর জয়েন করি। এখানে আমি বরিশাল, পটুয়াখালী, ভোলা, কুমিল্লা বিভিন্ন জায়গায় চাকরি করি। এই সময় আমাদের কলিগ ছিল ডাক্তার, তাদের থেকে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করি। মিলভিটার চাকরি আমার ভালো লাগতো, যার ফলে আমি পরবর্তীতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিলভিটাতে জয়েন করি। মিলভিটাতে জয়েন করার পর আমাকে বাগাবাড়ি ঘাটে ডাক্তার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটা আমার জন্য সোনায় সোহাগা হয়, কারণ মিলভিটা বাংলাদেশের একটি বৃহৎ দুগ্ধ প্রতিষ্ঠান, এবং বাগাবাড়ি ঘাট বাংলাদেশে যত দুগ্ধ উৎপাদন হয় তার অর্ধেকেরও বেশি বাগাবাড়িতে উৎপন্ন হয়, এবং সেখানে প্রচুর গবাদি পশু, এবং সেখানে অনেক কিছু শেখার জানার বিষয় আছে। আমি সেখানে চাকরিতে জয়েন করার পর আমি বেশ কয়েকজন অভিজ্ঞ ডাক্তারকে পাই। তাদের মধ্যে জয়গোপাল দাস, ডাক্তার আব্দুল খালেক, ডাক্তার শহীদুল ইসলাম, ডাক্তার শরীফুল ইসলাম, ডাক্তার ইদ্রিস, ডাক্তার জাহাঙ্গীর, ডাক্তার মাসুদ প্রভৃতি ডাক্তারদের সাথে আমি ডাক্তারি করার সুযোগ পাই, এবং তাদের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখতে পারি, এবং তারা আন্তরিকতার সাথে আমাকে এটা শেখায়, যার ফলে আমার পারদর্শিতা বৃদ্ধি হয়, এবং কৃতিত্বের সাথে সেখানে আমি ডাক্তারি করতে থাকি। পরবর্তীতে আমি 4 বছর পর রংপুরে ট্রান্সফার হই। রংপুরে ট্রান্সফার হয়ে আমি এখানে দীর্ঘদিন চাকরি করি। এখানে চাকরি করার সময় বেশ কয়েকজন ভালো ডাক্তার, সরকারি ডাক্তার, ডাক্তার ইব্রাহিম, ডাক্তার অরবিন্দ সাহা, ডাক্তার দোলান চন্দ্র ভদ্র, ডাক্তার নাসির খান, তাদের সঙ্গে আমার আন্তরিকতা ছিল। তারা আমাকে অনেক কিছু শেখায়। এই ডাক্তারি করতে করতে আমি এখন অনেক দূরে পৌঁছেছি। বাগাবাড়িতে থাকাকালীন আমার যে অভিজ্ঞতা হয়েছে, এটা মিলভিটার অবদান। মিলভিটা না থাকলে আমি যে অভিজ্ঞতা এখন সঞ্চয় করেছি সেটা আমি পেতাম না। তারপর এখানে দীর্ঘদিন চাকরি করতে করতে আমার প্রায় 20 বছর এখানে আমি চাকরি করি, এবং 20 বছর চাকরির লাইফে আমি অনেক কিছু অর্জন করি। আমি শেষ পর্যন্ত গঙ্গাচড়া দুগ্ধ শিশুকরণ কেন্দ্র মিলভিটায় শেষ পর্যন্ত চাকরি করতে করতে রিটায়ারমেন্টে আসি। রিটায়ারমেন্টের পর আমার দেশের বাড়িতে ফিরে যাওয়া হয় নাই, কারণ আমিও রংপুরকে ছাড়তে পারি নাই, রংপুরের লোকজনও আমাকে ছাড়তে পারে নাই। কাজেই এখানে আমি প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে ডাক্তারি করতে থাকি। এই ডাক্তারির পাশাপাশি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং এর কাজ করতে থাকি, যেমন সমবায় প্রতিষ্ঠান, যুব উন্নয়ন, ইসলামিক রিলিফ প্রভৃতি প্রতিষ্ঠানে আমি অনেক ট্রেনিং ক্লাস নিয়েছি। এই ট্রেনিং ক্লাস নিতে নিতে আমার মনে হয়েছে যে আমার এই দেশকে, এই দেশের খামারিদের, এদেশের ছোট ছোট ডাক্তারদের অনেক কিছু শেখানো বা দেওয়ার আছে, যার ফলে এই অনুপ্রেরণা থেকে আমি আমার চ্যানেলটি খুলছি, এবং এই চ্যানেলে আমি একের পর এক বাছুর থেকে শুরু করে গবাদি পশুর বিভিন্ন সমস্যা, তাদের বিভিন্ন রোগ, তাদের রোগ প্রতিরোধ এবং তাদের চিকিৎসা সম্বন্ধে আমি
বিভিন্ন ভিডিও তুলে ধরব। আজকের ভিডিও গবাদি পশুকে কৃমিমুক্ত রাখা। আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর প্রথমে আমি বলতে চাই কৃমি কি। আমাদের এটা বুঝতে হবে যে কৃমি কি জিনিস এবং এটা আমাদের কি ক্ষতি করে। কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী। পরজীবী অর্থাৎ একটা জীব আর একটা জীবের শরীরে বাস করে, সেখান থেকে তার খাদ্য গ্রহণ করে, বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বংশ বিস্তার করে। এটাই হচ্ছে পরজীবী। এই পরজীবী কি ক্ষতি করে? এই পরজীবী সব রকম ক্ষতি করে। এই পরজীবী সেখান থেকেই খাচ্ছে, সেখান থেকে বড় হচ্ছে, সেখান থেকেই তারা বংশ বিস্তার করছে। এবং আমরা জানি যে একটা খেজুর গাছ যখন আমরা কাটি, খেজুর গাছ থেকে কি হয় আমরা সবাই জানি, খেজুর গাছ থেকে রস হয়। এই ফোঁটা ফোঁটা রস পড়ে সারা রাত্রিতে একটা পাত্র পূর্ণ হয়ে যায়। সেরকম আমরা যদি চিন্তা করি যে এই কৃমিরা ফোঁটা ফোঁটা রক্ত খেয়ে সারা রাতে আমাদের গবাদি পশুর কি পরিমাণ ক্ষতি করে, এই ক্ষতির কথা চিন্তা করলে আমরা আতঙ্কে শিউরে উঠব। কারণ আমরা কৃমিকে দেখতে পাই না, তাই আমরা কিছু মনে করি না। কিন্তু যদি দেখতে পেতাম তাহলে আমাদের সর্বাগ্রে সর্বোচ্চ কাজ থাকতো যে আমরা এই কৃমিটাকে মুক্ত করা। তো কৃমিকে আমাদের দমন করতে হবে। কৃমিমুক্ত পশু মানেই সুস্থ, সবল ও নিরোগ পশু। কৃমি আমাদের মুক্ত করতে হবে। তো কৃমিনাশক করতে গেলে আমাদের কয়েকটি বিবেচ্য বিষয় জানতে হবে। এই বিবেচ্য বিষয়গুলি হচ্ছে পশুর ওজন নির্ধারণ করা, কোন ধরনের কৃমি আছে তা নিশ্চিত করা, পরীক্ষা করে। তো আমরা একটু ভোট দিয়ে দেখি যে কৃমিনাশক প্রয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপগুলো যদি আমরা মিস করি, এই ধাপের যদি কোনো একটি মিস হয়, তাহলে আমাদের কৃমি নাশের যে প্রক্রিয়া সেটা পুরোপুরি ভেস্তে যাবে। তার কারণ এই এমন একটা জিনিস যে আমাদের নির্ধারিত মাত্রায় যদি আমরা ওষুধ না খাওয়াই তাহলে আমাদের কৃমি মরবে না, আমাদের গবাদি পশু কৃমি মুক্ত হবে না। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে পশুর ওজন নির্ধারণ। আমরা যদি পশুর ওজন না জানি তাহলে আমরা তাকে কি পরিমাণ ডোজ দেব সেটা আমরা বলতে পারবো না। তো পশুর ওজন নির্ধারণ সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আপনারা সবাই জানেন একটা নিয়ম আছে যে পশুর দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে নেওয়া ইঞ্চি ফিটার নিয়ে। পশুর দৈর্ঘ্য এবং প্রস্থ ইঞ্চি ফিটার মেপে নিয়ে আমরা যদি একটা ফর্মুলায় ফেলি তাহলে আমরা বলতে পারি যে লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 বার, প্রস্থ স্কোয়ার ডিভাইড বাই 660 সমান সমান যে কেজি হবে সেই কেজিটা হবে পশুর ওজন। এক্ষেত্রে পশুরকে বলা হয়, ওজনকে বলা হয় লাইভ ওয়েট, পশুর লাইভ ওয়েট। এই লাইভ ওয়েট অনুযায়ী আমাদের পশুকে কৃমির মাত্রা নির্ধারণ করতে হয়। তাহলে আমরা পশুর ওজন নির্ধারণ সম্বন্ধে এটা প্রথমে জানতে হবে। তারপর কৃমির ধরন নিশ্চিত হয় যে কত ধরনের কৃমি এখানে আছে। এই ধরন নিশ্চিত হতে গেলে আমাদের কৃমির ধরন সম্বন্ধে আমাদের জানতে হবে। কি কি ধরন? 1 নম্বর হচ্ছে গোল কৃমি, 2 নম্বর ফিতা কৃমি, 3 নম্বর কলিজা কৃমি। আমি সাধারণভাবে একটু দেখানোর চেষ্টা করছি যে গোল কৃমিগুলা কেঁচোর মতো হয়, ফিতা কৃমিটা ফিতার মতো হয় এবং কলিজা কৃমিগুলা তেঁতুল পাতার মতো হয়। এই কৃমির কোনটি আছে গরুর পেটে বা গরুর শরীর বা গরুর লিভারে সেটা আমাদের জানলে আমাদের কৃমির ধরন নিশ্চিত হলে আমরা সঠিক ওষুধ নির্ধারণ করতে পারি। তাহলে আমাদের কৃমির ধরন নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে আমরা করতে পারি, গোবর পরীক্ষা করতে পারি, অথবা আমরা ধরে নিলাম যে আমরা 4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াবো, তাহলে আমরা 4 মাস পর পর খাওয়াবো। এক্ষেত্রে আমাদের আর পরীক্ষার প্রয়োজন নাই। তারপরে আমরা 3 নম্বরে আসি সঠিক ওষুধ নির্ধারণ, অর্থাৎ যে কৃমি আছে সেই কৃমির জন্য আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করব এবং সঠিক মাত্রা নির্ধারণ। আমরা যখন ওজন জানবো, আমরা যখন কৃমির ওষুধের নাম জানবো, তখন কিন্তু আমরা মাত্রা নির্ধারণ করতে পারবো। এবং মাত্রা নির্ধারণের জন্য আমি কয়েকটি ওষুধের কথা বলেছি এবং এদের মাত্রা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে জানতে পারবেন। তো সঠিক মাত্রা নির্ধারণ করতে হবে এবং সঠিক সময় নির্ধারণ করতে হবে। সময়টা হচ্ছে এই যে আমরা একটা বাছুর, এই বাছুরকে জন্মের পর কতদিন পর এটাকে কৃমির ওষুধ খাওয়াবো। আবার একটা গাভী বাচ্চা দিয়েছে, এই গাভীটাকে আমরা দুগ্ধবতী গাভী, তাকে আমরা কত বয়সে কৃমির ওষুধ দেবো। আমাদের দেশের লোকজন, গ্রামের লোকজন মনে করেন যে দুগ্ধ অবস্থায় গাভীকে কৃমির ওষুধ খাওয়ানো যায় না। এটা কিন্তু পুরোপুরি একটা ভাওতা কথা।
কারণ আমার গরুর কৃমি হয়েছে, কৃমি যদি মুক্ত করতে না পারি তাহলে কিভাবে আমার গরু ভালো থাকবে, আমার কিভাবে আমার গরুর দুধ বৃদ্ধি হবে। হ্যাঁ, তবে কিছু কিছু ঔষধ আছে যে ওষুধগুলো খাওয়ালে গরুর দুধ কমে যেতে পারে, গরুর দুধের কালার নষ্ট হতে পারে এবং আমরা সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারি। তাহলে আমাদের কি চিন্তা করতে হবে, আমাদের সঠিক যে ওষুধটা সেই ওষুধটা নির্ধারণ করতে হবে। সেই ওষুধের কথাও আমি বলে দেবো। তাহলে সঠিক সময় নির্ধারণ, অর্থাৎ বাছুরকে কত বয়সে খাওয়াবো, গাভীকে কত বয়সে খাওয়াবো, প্রেগনেন্ট হলে সেই গাভীটাকে কতদিন পর খাওয়াবো, তারপর কতদিন পর খাওয়াবো, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো গর্ভবতী অবস্থায় আমরা প্রথম 3 মাস গাভীকে কোনো কৃমির ওষুধ খাওয়াবো না। 3 মাস পর 4 মাসের সময় আমরা গাভীকে কৃমির ওষুধ খাওয়াতে পারি। আবার আমরা 7 থেকে 8 মাসের সময় আরেকবার কৃমির ওষুধ খাওয়াবো। এই জন্য আমাদের সঠিক সময়টা নির্ধারণ করতে হবে। এরপর শেষ ধাপ আসতেছে আমাদের সঠিক সেবন পদ্ধতি। যদি আমরা পশুকে সঠিকভাবে খাওয়াতে না পারি, এক একজন এক এক নিয়মে খাওয়ায়। কেউ গোটা ট্যাবলেট খাওয়ায় দেয়, কেউ পানির সঙ্গে খাওয়ায়, কেউ খাদ্যের সাথে খাওয়ায়, কেউ চোঙা দিয়ে খাওয়ায়। তো এগুলা সঠিক হয় না। তো সঠিক পদ্ধতি জানতে হলে আমাদের একটা নিয়ম মানতে হবে। নিয়মটা কি? আমরা মাত্রাটা নির্ধারণ করব, ট্যাবলেটের পরিমাণ নির্ধারণ করব, তারপর এটাকে আমরা গুঁড়া করব। গুঁড়া করে সাধারণত চিনি বা গুড়ের সঙ্গে, মিষ্টি জাতীয় চিনির সঙ্গে মিশিয়ে কলার পাতা দিয়ে খাওয়াইলে আমাদের ভালো হয়। আবার অনেক গরু খাদ্যের সঙ্গে এটা খেতে চায়। আমরা যখন এটাকে খাদ্যের সাথে মিশিয়ে দেবো তখনও তারা খাবে। তবে সবসময় মনে রাখতে হবে, কৃমির যে ডোজ আমরা নির্ধারণ করব সেই ডোজের যেন একটু অধিক মাত্রায় আমরা ব্যবহার করি। কারণ ওষুধগুলি আমরা এখন বর্তমানে যে বাজারে ওষুধগুলি পাই, এই ওষুধগুলো সব সেফ ড্রাগ। সেফ ড্রাগ অর্থ যে নির্ধারিত মাত্রার 4 গুণ বেশি ওষুধ যদি আমরা প্রয়োগ করি তাও পশুর কোনো সমস্যা হয় না। কাজেই আমরা পশুকে অনেক হিসাব করে, আমরা একটা ক্যালকুলেট করে, যদি 4টা লাগে তাতে আমরা 5টা দিতে পারি, 5টা লাগলে 6টা দিতে পারি। এবং আমরা যদি ইনজেক্টেবল দেই, যদি আমাদের 8 সিসি হয় তাহলে আমরা 10 সিসি দিতে পারি। তো এই জন্য সঠিক সেবন পদ্ধতি আমাদের মানতে হবে। তো সঠিক সেবন পদ্ধতি হচ্ছে যে আমাদের ওষুধটা কিভাবে খাওয়াবো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওষুধ খাওয়ানোর সময় আমাদের সবসময় মনে রাখতে হবে বা সবসময় দৃষ্টি রাখতে হবে যে ওষুধ যেন পড়ে না যায় বা নষ্ট না হয়। ওষুধ যদি পড়ে যায় তাহলে আমাদের কিন্তু মাত্রা সঠিক হলো না, আর মাত্রা সঠিক না হলে কিন্তু আমাদের পশু কৃমিমুক্ত হবে না। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই যে কৃমিনাশক এটা কিভাবে কাজ করে। আমাদের মানুষের বা আমাদের পশুর আমরা যে ওষুধগুলো খাই, কৃমির ওষুধ বা অন্যান্য ওষুধ যেগুলো খাই, এইগুলা কিন্তু আমাদের সরাসরি রক্তে মিশে যায় এবং রক্তে একটা ঘনত্ব তৈরি করে। এবং সেই ঘনত্ব যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু গবাদি পশুর কৃমি মারা যাবে না। কাজেই মাত্রাটা আমাদের কাছে সঠিক একটা জিনিস এবং এই সেবন পদ্ধতিটাও আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। কাজেই আমরা যখন পশুকে ওষুধ খাওয়াবো তখন 1 নম্বর পশুর ওজন নির্ধারণ, 2 নম্বর কৃমির ধরন নিশ্চিত হওয়া, 3 নম্বর সঠিক ওষুধ নির্ধারণ, সঠিক মাত্রা নির্ধারণ, সঠিক সময় নির্ধারণ এবং সঠিক সেবন পদ্ধতি। এই প্রতিটি ধাপে যদি আমরা নির্ভুল হইতে পারি তবেই আমাদের গবাদি পশুর কৃমি মুক্ত হবে। যাই হোক, আমরা কয়েকটি ওষুধ সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এই ওষুধগুলি বিভিন্ন ধরনের ওষুধ আছে। আমরা জানি যে 3 রকম কৃমি আছে। তো আমি প্রথমে যে এই গ্রুপের যে ওষুধটা লিখছি এটা অ্যালবেন্ডাজল 600 mg। তো এই গ্রুপে আমাদের যে ওষুধগুলো আছে যেমন এন্ডোকিল, বেনাজল ভেট, হেলমেক্স এবং অন্যান্য কোম্পানির এই গ্রুপের অনেক ওষুধ আছে। এই ওষুধগুলা কি করে, গোল কৃমি, ফিটা কৃমি, কুলির কৃমি, এই যে আমাদের যে 3 রকম গ্রুপের যে কৃমি, এই 3 কৃমি তারা মেরে ফেলে। যদি সঠিক মাত্রায় দেই ওষুধ খাওয়াই তাহলে আমরা এই 3 ধরনের কৃমি মারতে পারবো। এবং এটা ডোজ হচ্ছে একটা ট্যাবলেট 60 কেজি বডি ওয়েট, অর্থাৎ একটা ট্যাবলেট 60 কেজি ওজনের একটা পশুকে দিলে এই কৃমিগুলা মারা যাবে। আচ্ছা, বি গ্রুপে আমরা কি দেখতেছি, লিভামেজল প্লাস ট্রাইক্লাবেন্ডাজল গ্রুপ। লিভামেজল 600 mg, ট্রাইক্লাবেন্ডাজল 900 mg। এই গ্রুপের ওষুধ আমাদের দেশে সর্বাপেক্ষা বেশি চলে। সর্বাপেক্ষা ছোট বাছুর থেকে শুরু করে বুড়া গরু, সব গরু, গাই গরু সবাইকে এই ওষুধটা ব্যবহার করে, কারণ এই ওষুধটা সেফ, কোনো সময় সাইড এফেক্ট নাই। কিন্তু আমরা সবাই জানি না যে এই ওষুধটা গোল কৃমি এবং কলিজা কৃমি এই 2টা মাত্র কৃমি মারে।
এই ওষুধটা কিন্তু এই ফিতা কৃমিটা মারে না। কাজেই এই ওষুধ যে আমরা সব ক্ষেত্রে ব্যবহার করবো তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, কারণ আমাদের দেশে ছোট বাছুরগুলো এই ফিতা কৃমিটা বেশি হয়, এবং ফিতা কৃমি বেশি হওয়ার জন্য যখন আমরা সবসময় এই গ্রুপের ওষুধটা খাওয়াই তখন কিন্তু আমাদের ফিতা কৃমি মরে না, তখন আমাদের বাছুরটা কিন্তু অসুস্থ হয়ে যায় এবং পেট মোটা হয়, গলায় বোতল জড় হয়ে আমাদের দুর্বল হইতে হইতে বাছুর মারা যায়। এই ওষুধটা আমাদের একটা বোলাস 75 কেজি বডি ওয়েট হিসাবে আমরা খাওয়াইলে কাজ হবে। 3 নম্বর সি গ্রুপে আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে ফেনবেন্ডাজল। এটা অত্যন্ত ছোট্ট একটা ওষুধ, ছাগলকে আমরা বেশি দিয়ে থাকি, গরুকে আমরা ব্যবহার করি। এই গ্রুপের ওষুধ হচ্ছে ফেনাজল ভেট এবং প্যারাক্লিয়ার এবং এফজেড বোলাস, এবং এই গ্রুপে আর ওষুধ আছে। এই ওষুধটা কি করে, গোল কৃমি এবং ফিতা কৃমি মারে, এরা কিন্তু কলিজা কৃমি মারে না। আর এই বি গ্রুপের ওষুধ কিন্তু ফিতা কৃমি মারে না। এই বোলাসটা আমাদের একটা ট্যাবলেট 35 কেজি বডি ওয়েটে। আচ্ছা, তো আমরা এখন ইনজেকশন গ্রুপের দিকে দেখতে পারি। আমাদের কিন্তু এই গ্রুপে আরো অনেক ওষুধ আছে, অনেক কোম্পানির আছে এবং আরো কয়েকটি প্রিপারেশন আছে, তবে আমরা সাধারণত এই 3টা গ্রুপকে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো ইনজেকশন গ্রুপে আমরা যাই। ইনজেকশন গ্রুপে আমরা ইনজেকশন নাইট্রোনিক্স এবং নাইট্রক্সি আরো ওষুধ আছে এই গ্রুপে। তো এরা কি করে, কলিজা কৃমি এবং গোল কৃমির অল্প কয়েকটা জাতকে এরা মারে। এরা ইনজেকশনের মাধ্যমে দেই। আমাদের দেশে কিন্তু এখন মোটামুটি ইনজেকশনটা অনেক পছন্দসই একটা ওষুধ হয়েছে, কারণ খাওয়াতে গেলে মানুষের অসুবিধা হয়, যার ফলে এই ইনজেক্টেবল ওষুধটা তারা পছন্দ করে। কিন্তু এমন কোন ইনজেক্টেবল নাই যেখানে 3 রকমের কৃমি মারে। তো 3 রকমের কৃমি না মারলে আমাদের কিন্তু এই ফিতা কৃমিটা থেকে যায়, কারণ এখানে মারতেছে কলিজা কৃমি এবং গোল কৃমি। আর একটা গ্রুপ আমাদের আছে, সেই গ্রুপটা হচ্ছে আমাদের আইভারমেকটিন গ্রুপ। এই গ্রুপে ই নাম্বার গ্রুপ, এই গ্রুপে আছে ইমেকটিন প্লাস, আইভারটেন প্লাস, ভার্মিক প্লাস, ইন্টারমেক প্লাস। এই ওষুধগুলোও কিন্তু আমাদের কলিজা কৃমি এবং গোল কৃমিকে মারে। তো এটার ডোজ হচ্ছে 1 ml পার 50 কেজি বডি ওয়েট। আর বি গ্রুপের যে ওষুধটা আমরা ধরলাম সেটা হচ্ছে 10 ml 325 কেজি বডি ওয়েটে আমরা এটা ব্যবহার করতে পারি। এই দুটা ওষুধই আমাদের ব্যবহার করতে হয় চামড়ার নিচে, গলায় চামড়ার নিচে আমরা ব্যবহার করে থাকি। তো এই ওষুধগুলা আমরা যদি একটু বেশি পরিমাণ ব্যবহার করি তাও কোনো ক্ষতি হয় না, এরাও বেশি পরিমাণ ব্যবহার করতে ক্ষতি হয় না। কাজেই আমরা ইনজেক্টেবল হোক বা ট্যাবলেটই হোক, আমরা মাত্রা নির্ধারণের পর একটু বেশি পরিমাণ খাওয়াবো, কম পরিমাণ খাওয়াবো না। আচ্ছা, আরো কয়েকটা কথা আছে যে আমরা যদি এই ওষুধগুলা খাওয়াই, আমরা কোনো সময়ই এই একটা ওষুধ একটা গরুকে বছর ভরে খাওয়াবো না। আমরা সাধারণত যেটা মনে করি যে 4 মাস পর পর আমাদের ওষুধ খাওয়াইলে ভালো হয়। 4 মাস পর যদি ওষুধ খাওয়াই তাহলে আমরা এক এক সময় এক একটা ডোজ খাওয়াবো। যেমন এক সময় আমরা খাওয়াইলাম হচ্ছে এই অ্যালবেন্ডাজল, এক সময় আমরা খাওয়ালাম লিভামিজল অথবা সেই ইনজেক্টেবল গ্রুপ খাওয়াইলাম, আর একটা সময় আমরা আবার এই ফেনবেন্ডাজল খাওয়াবো। তাহলে হবে কি, আমাদের সব রকম কৃমি মারা যাবে। এবং এই ওষুধগুলো যদি ভিন্ন ভিন্ন করা হয় তাহলে আমাদের কৃমিগুলা কোনো সময় রেজিস্ট্যান্স হতে পারবে না, এক একটা কৃমি মারা যাবে। আর একটা কৃমি একই ওষুধ খাওয়াইলে কিন্তু এই ওষুধটা রেজিস্ট্যান্স হতে পারে, এই কারণে আমরা ভিন্ন ভিন্ন ওষুধ খাওয়াবো। তো এক্ষেত্রে আর একটি কথা বলতে হয় যে আমরা গর্ভবতী গাভীকে কখন কখন ওষুধ খাওয়াবো। গর্ভবতী গাভীকে আমরা 3 বার ওষুধ খাওয়াবো। 1 নাম্বার হচ্ছে যে এই 3 বার না, আমরা এটাকে 2 বার খাওয়াবো। গর্ভবতী গাভীকে আমরা 2 বার ওষুধ খাওয়াবো। একবার 4 মাস গর্ভবতীর সময়। আমি আগেই বলেছি যে গর্ভবতী হওয়ার 3 মাসের মধ্যে গাভীকে কোনো কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। আবার আমরা খাওয়াবো হচ্ছে 7 থেকে 8 মাসের সময়। তবে আমরা যখন 4 মাসের সময় খাওয়াবো তখন আমি পছন্দ করি সবচেয়ে এই ফেনবেন্ডাজল প্রিপারেশন খাওয়ানো। ফেনবেন্ডাজল ভেট, এটা যদি আমরা খাওয়াই তাহলে এটা আমাদের কোন রকম ক্ষতি করবে না, এবং এটার মাত্রা যদি আমরা 2 গুণ 3 গুণ দিই, অর্থাৎ একটা গাভীকে লাগবে 10টা, আমরা দিলাম 15টা, তাও কোনো ক্ষতি নেই। আর এখানে ফিটাসের উপর কোনো ক্ষতি করে না। আর 7 মাস 8 মাসের সময় আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই ইনজেক্টেবল গ্রুপ, নাইট্রক্স বা নাইট্রোনিক্স অথবা এমেকটিন প্লাস অথবা আইভারমেকটিন প্লাস। এই ইনজেকশন গুলা আমাদের গাভীর কোনো ক্ষতি করে না, আমাদের ফিটাসের বা বাচ্চার কোনো ক্ষতি করে না। তো সেক্ষেত্রে আমরা এটা পছন্দ করি। আমরা সেক্ষেত্রে আবার এই লিভামিজল এবং টাইকাবিন্ডল গ্রুপও দিতে পারি, তবে
দেখা যায় যে 200টা গরুর মধ্যে একটা বা দুইটার অনেক সময় অ্যাবর্শন হতে পারে। তো এই হতেও পারে, তাতে অসুবিধা নেই। আমরা এই গ্রুপটাও দিতে পারি 7 মাস 8 মাসের সময়, এবং এই গ্রুপটাও আমরা দিতে পারি, এই দুটা গ্রুপও আমরা দিতে পারি। তো আজকে আমরা মোটামুটি কৃমি সম্বন্ধে অনেক কথা বললাম। তো কৃমিমুক্ত পশু মানে, আমি আগে বলেছি, কৃমিমুক্ত পশু মানে সুস্থ সবল ও নিরোগ পশু। আর এই কৃমি খুব ক্ষতি করে, এই ক্ষতির থেকে আমাদের বাঁচার জন্য কৃমি ওষুধ খাওয়াতে হবে। তবে আমরা দুটা টিপস আমি দিলাম এখানে, যে 1 নাম্বার এ, অ্যালবেন্ডাজল প্রিপারেশন গর্ভাবস্থায় সেবনযোগ্য নয়। কেউ ভুল করে খাওয়ালেও আমি দেখছি যে কোনো ক্ষতি হয় না, তারপর এইটা আমরা সাধারণত অ্যাভয়েড করবো। আর ছোট বাছুর এবং তার মাকে আমরা কতদিনে কৃমি ওষুধ খাওয়াবো, অর্থাৎ ছোট বাছুর এবং তার মাকে 20 দিন বয়সে এই গ্রুপের ওষুধ নিশ্চিত দেওয়া যায়। অর্থাৎ এই গ্রুপের যে ওষুধটা, এই গ্রুপটা যেহেতু গোল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি সব রকম কৃমি মারে, এই জন্য এই গ্রুপটা আমরা ছোট বাছুর এবং বাচ্চা দেওয়ার পর 20 দিন পর আমরা গাভীটাকে এই ওষুধটা দিতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই কৃমিনাশক সম্বন্ধে অনেক কিছু বললাম। আরো কিছু জানার আছে, আমরা যদি সময় পাই পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা সম্বন্ধে আরো ডিটেলস বলবো। আজকের মতো শেষ রাখি, সবাইকে ধন্যবাদ।